আহ দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাইকে আহ শুভেচ্ছা। কানাডাতে যারা আছেন তাদেরকে বৈকালিক শুভেচ্ছা, আর বাংলাদেশে যারা আছে তাদের তো ভোরের শুভেচ্ছা। তারপরও আপনারা যখন জাগবেন, যখন দেখবেন, তখনকার শুভেচ্ছা রইল। আহ আপনাদেরকে একটা আয়োজনে আমরা এখন নিয়ে যাচ্ছি, সেটা হলো যে বাংলাদেশের নির্বাচন এর সামনে সামনে 2 দিন পরেই নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আহ কি পরিস্থিতি দেশটাতে, আমরা কি দেখছি, এই নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর আমি একটু কিছু বিষয় আমার আপনাদের সঙ্গে উপস্থাপন করে দেবো। যা বাংলাদেশে এমন একটা সময়ে এই নির্বাচনটা হচ্ছে, যে সময় বাংলাদেশটা বলতে পারেন যে একটা আহ বধ্যভূমির মতো। চারিদিকে মানুষ মারা যাচ্ছে, নদী নালাতে লাশ পাওয়া যায়। বাংলাদেশ এমন একটা দেশে পরিণত করা হয়েছে ওই ইউনূস সরকার, যে এখানে আপনি জানেন না কালকে আপনি জীবিত থাকবেন কিনা। মানে আপনার কোনো জীবনের নিরাপত্তা নাই। আমাদের আহ, জীবনের নিরাপত্তা বাংলাদেশে নাই, এটা একটা সময় অনেক সময় বলা হতো, কিন্তু একটা পর্যায়ে এসে ধরেন স্বাধীনতার 30-40 বছর পরে কিন্তু আমরা তো একটা স্ট্যাবিলিটিতে এসেছিলাম। সে স্ট্যাবিলিটিতে একটা আমাদেরকে বিদেশে হোক দেশে হোক একটা নাগরিক হিসাবে গণ্য করা হতো, আমাদেরকে সম্মানের সাথে গণ্য করা হতো। আজকে সেটা কিন্তু নাই। আপনার আহ, বাংলাদেশে যারা আছেন তারা, আপনার গলিতে আপনার সম্মানের কেউ নাই, আপনাকে সম্মান করার মতো কেউ নাই, সম্মানহানি হচ্ছে চারিদিকে। এটাই হলো ইউনূস আমলের একটা চিত্র। সো আলোচক বৃন্দের মধ্যে আমাদের সাথে আছেন অমিত কুমার উকিল, উনি কানাডা প্রবাসী, সাসকাচুয়ানে থাকেন। আর আমাদের শাহিদুল আলম খান, সেতার ভাই, আমি সেতার ভাই বলে ডাকি, উনি আছেন। তা আপনাদের সামনে ওনারা ওনাদের মতামত দেবেন, দেশে আসলে কি অবস্থা চলছে, বা ওনারা কিভাবে দেশের অবস্থাটা দেখছেন, বা নির্বাচন আদৌ হওয়ার মতো হচ্ছে কিনা, বা হওয়ার মতো পরিবেশ আছে কিনা। ওনারা ওনাদের যেই যেভাবে ওনার দেশের সাথে যোগাযোগ রাখেন, জানেন, শোনেন, সেটা নিয়ে বলবেন। তো প্রথমে আসছি সেতার ভাই কাছে। সেতার ভাই, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, যে এরকম একটা 17-18 মাসের একটা আহ, দেশের উপর দিয়ে মনে হচ্ছে একটা দুর্যোগ গেছে। এখন দুর্যোগের পরবর্তী একটা নির্বাচন আসছে, অনেকে আশা করছেন যে নির্বাচন হয়ে গেলে আমরা সমাধান হয়ে যাবে। অনেকে আশা করছেন যে এই সরকার যাক, কোনো মতে এই সরকার পার হোক, তাহলে ভালো হয়ে যাবে। কিন্তু আসলে কি শুধু এই সরকার চলে যাওয়াটাই আমাদের সমাধান? আসলে কি একটা নির্বাচিত সরকার আসলেই সমাধান? যেই নির্বাচিত সরকার কারো মানে অ্যাটলিস্ট 50% মানুষের দ্বারা নির্বাচিত না। আপনার কি মনে হয়? এখন এখানে প্রশ্ন হচ্ছে যে যারা ভাবতেছেন যে একটা নির্বাচিত সরকার আসলে সমস্যার সমাধান হয়ে যাবে, এই নির্বাচনের মাধ্যমে কি আসলেই একটা নির্বাচিত সরকার আসা সম্ভব কিনা, সেটাও একটা গুরুত্ব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। যে এই নির্বাচনটা হয়ে গেলেই সাথে সাথে একটা নির্বাচিত সরকার আসতে পারবে কিনা, কারণ এটা তো একটা ইলেকশন না, এখানে একটা হ্যাঁ এবং না দুইটা ভোট একই সাথে হচ্ছে। পার্লামেন্ট হইলেও যদি হ্যাঁ ভোট জিতে এবং যদি সংবিধানকে নতুন সংবিধানের কথা হয়, এই সংবিধান সমস্ত সংশোধনী আনে এবং সংবিধানকে যদি বাদ দিয়েও দেওয়া হয়, তাহলে নির্বাচিত সরকার যারা তারা তাদের হাতে ক্ষমতা যাবে কিনা সেটা তো একটা প্রশ্ন। তো কাজেই মানুষ মনে করতেছে হয়তো যে এই ইলেকশনটা হয়ে গেলেই একটা সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু ইলেকশনটা হওয়া যে আরেকটা বিশাল জটিলতার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, সেটা আরো জটিল অবস্থা হবে, সেটা হয়তো অনেকে বুঝতেছেন না। যারা বুঝতেছেন তারা আশা করতেছেন যেন নির্বাচনটা না হয়, এবং সেটা আমিও সেই দলের একজন, যে আমি মনে করি যে নির্বাচনটা হবে না, এবং এটা হওয়ার কথা না। আমরা চারিদিকে যেরকম দেখতেছি, কাজেই এই নির্বাচনটা আদৌ একটা নির্বাচন কিনা বা নির্বাচন হবে কিনা, এবং হওয়াটাও কোনো সমাধান কিনা, এই এই প্রশ্নগুলির উত্তর অত্যন্ত জটিল। আচ্ছা, আমি একটু মাঝখানে ইন্টারফেয়ার করি। সেটা হলো যে আপনি কেন মনে করছেন যে নির্বাচনটা নির্বাচন কিনা, বা নির্বাচন হবে কিনা, কেন এটা মনে করছেন? এটা এটা শুধু আমার প্রশ্ন না, এইটা বাংলাদেশে আজকে যারা মানে যেই পক্ষেরই হোক না কেন, জামাত ছাড়া ইভেন বিএনপিও বলতেছে যে এই নির্বাচন হবে কিনা, তারাও শঙ্কিত, সবাই শঙ্কিত। তার কারণ যে আপনি দেখতেছেন তো চারিদিকের যে অবস্থা, যে এই যে ধরেন
যমুনার সামনের যে গন্ডগোল যে বিষয়টা কিন্তু হাদিকে নিয়ে ইনারা এরা করতেছে এই আন্দোলন এবং এত খুনাখুনি হচ্ছে, অথচ হাদি তো কোনো নেতাই না। এই যে কত বড় বড় নেতা জেলখানায় মারা যাচ্ছে, তাদেরকে নিয়ে কোনো কথা হইতেছে না। তার কথা হচ্ছে হাদিকে নিয়ে। অথচ দেখেন ওই যে রমেশ শীল, আমাদের জানেন যে রমেশ চন্দ্র শীল যে 5 বার উনি এমপি ছিলেন, কারাগারে মারা গেলেন, তাকে খুন করা হলো, বলা হয় খুন করা হয়েছে। তাদের নিয়ে কি সরকারের কোনো চিন্তা নাই? কারণ যে কোনো খুনি, যে কোনো মানে অস্বাভাবিক খুনের বিরুদ্ধেই সরকার কথা বলবে যদি এটা সরকার হয়ে থাকে। কাজে যেহেতু এটা আসলে জনগণের কাছে দায়বদ্ধ কোনো সরকার না, কাজে এই সরকারের আন্ডারে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আশা করা একটু বোকামি। আর যেভাবে এই মুহূর্তে এখনো পর্যন্ত যেভাবে একটার পর একটা বিশাল বিশাল এই কি বলে এটাকে যে ডিলগুলো হচ্ছে এই মুহূর্তে, তাতে মনে হচ্ছে না যে মোটেই সরকারের এই নির্বাচনের পরে চলে যাওয়ার কোনো ইচ্ছা আছে। কাজেই এবং যেভাবে জামাতের যে দেখেন কত জায়গায়, যেমন আজকেও বলতেছিল যে দেখালো যে কুমিল্লা জেলার যে জামাতের একটা ইউনিয়নের জামাতের ছেলের গাড়িতে অনেক প্রচন্ড অস্ত্র পাওয়া গেছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে অস্ত্র। এত অস্ত্রের ঝনঝনের মধ্যে আমরা একটা নির্বাচন আশা করি কিভাবে? আপনার কি মনে হয় না যে আপনার কি এটা মনে হয় কিনা যে আমাদের দেশের একটা বিশাল অংশকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, এই সম্পর্কে আপনার কোনো মতামত আছে? ওই কথাটাই বলতে চাচ্ছিলাম যে যদি আওয়ামী লীগের যেখানে 40% ভোট সবসময়, মানে 40-45% ভোট আওয়ামী লীগের সবসময় আছে, এই বিশাল জনগোষ্ঠী যদি পুরোপুরি নির্বাচনের বাইরে থাকে, তাহলে পরে এই নির্বাচন গ্রহণযোগ্য হয় কিভাবে, সার্বজনীন হয় কিভাবে? কারণ কাউকে তো নির্বাচনের বাইরে জোর করে বাইরে রাখা মানে যায় না, এটা মানে অসাংবিধানিক। তো কাজেই যদি এত বড় একটা জনগোষ্ঠী বাইরে থাকে তার আন্ডারে যদি তারপরে যদি একটা নির্বাচন হয়, সেটাকে আমরা নির্বাচন হিসেবে ধরি কিভাবে? হয়তো কিছু সেটা মানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের নির্বাচন না, সেটা একতরফা নির্বাচন। কাজে নির্বাচন হইলেও এটা নির্বাচন না। অমিত কুমার উকিল, আমি অমিতদা বলে বলেছি, আমি মাঝে মধ্যে এইভাবেই কথা বলবো। তো অমিতদা, আপনার কাছে মনে হয় বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ আছে বা নির্বাচন হওয়ার মতো কোনো সিচুয়েশন আছে? সাধারণ মানুষ বলছে এখনো সন্দেহ করে, আপনি এখনো সন্দেহ করেন সাধারণ মানুষ যে নির্বাচন হবে কিনা তারা বিশ্বাস করতে পারছে না, মাত্র 2 দিন বাকি আছে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ সাইফুল আমিন ভাই, পাশাপাশি সহ-আলোচক সেতার ভাই এবং যারা দেখছেন অথবা দেখবেন সবাইকে শুভেচ্ছা। আপনার কথা সূত্র ধরে বলতে হচ্ছে যে নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, ঘন্টার হিসাব, দিনের হিসাব বাদই দিয়ে দিলাম। তো তার ধারাবাহিকতায় যদি আপনি কোথাও একটু গুঞ্জন শুনেন, ফিসফাস শব্দ শোনা যাচ্ছে, নির্বাচন কি হচ্ছে, আদৌ কি হবে, দৃশ্য তো মনে হচ্ছে নির্বাচন হচ্ছে, কিন্তু কোথায় যেন সুর এবং তালটা মাঝে মধ্যে কেটে যাচ্ছে। এই যে হঠাৎ করে সর্বশেষ যে টেলিফোন নিয়ে, মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ও বুথের সাথে সংশ্লিষ্ট কয়েকজন ছাড়া, এটা নিয়ে দেখা গেল যে ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি দিল, জামাত দিল, এনসিপি দিল। তারই ধারাবাহিকতায় আবার নির্বাচন সচিব ঘোষণা করলো যে না, যেতে পারবে। কিছু কিছু ওরা ভুলভ্রান্তি ধরিয়ে দিল যে ওরা বলতে ভুল করছে। তো এইভাবে যে প্রতিটা ক্ষেত্রে এই ধরনের এই সমস্যাগুলো চলে আসছে, তো আমার তো মনে হচ্ছে না যে কোনো না কোনো ভাবে নির্বাচনটা হয়ে যাবে। আমি আসলে ওই টানেলে শেষে কোনো নির্বাচনের আলো দেখতে পাচ্ছি না। সোজা কথায় নির্বাচন হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচন হচ্ছে না মনে হয়, কিন্তু তারপরেও যদি নির্বাচন হয়ে যায়, সেই নির্বাচনকে আপনি কিভাবে দেখেন? ওই
নির্বাচন হয়ে গেলে ওই যে এক চুরকে ধরছিল, বলছিল যে তুই কাঁচামরিচ কতগুলা খাইতে পারবি, কয় এই 1 কেজি, কয় যদি তোরে বাইন দেখাওয়াই কতগুলা খেতে পারবি, কয় তখন যতগুলা দিবেন ততগুলাই খেতে পারবো। আমাদের জনগণের অবস্থা তো ঠিক একই রকম। নির্বাচন হয়ে গেলে কি হবে, হযবরল অবস্থা। নির্বাচন হয়ে গেলেও যে দেশটা একটা সঠিক লাইনে আসবে, ট্র্যাকে আসবে, সেটা দৃশ্যত মনে হচ্ছে না। কারণ যে ধরনের মৌলবাদী উগ্রপন্থীদের চতুর্দিকে ছড়াছড়ি, অস্ত্রের, সেতার ভাই বলল অস্ত্রের ঝঞ্ঝনানি, তো তার মাঝখান থেকে শুধু নির্বাচন হলেই তো হবে না, এবং নির্বাচনের পরিবেশ, নির্বাচন পরবর্তী পরিবেশ, অথবা ওই যে আমাদের বিখ্যাত অথবা কুখ্যাত যাই বলেন প্রেস সচিব বললো নির্বাচনের ফলাফল হতে দেরি হবে, সবগুলাই। আবার এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বললো যে 55% উপরে ভোটার অংশগ্রহণ, ভোট দিবে। উনি কিভাবে জ্যোতিষ হয়ে গেল সেটাও বুঝলাম না। এখন কি এটা টোটালটাই ডিজাইন করা নাই, 55% উপরে ভোটার দেখানো হবে, এই করা হবে, তো হয়ে গেল যে খুব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে, আমার কাছে তো সেরকম মনে হচ্ছে না। সেতার ভাই, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসতে চাই যে নির্বাচন যদি হয়ে যায়, সেই নির্বাচন হয়ে গেলে কি কি হবে দেশে, কি আপনি দেখতে পান, মানে নির্বাচন পরবর্তী পরিস্থিতিটা আপনি কিভাবে এটা আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচন আসলে হয়ে গেছে। নির্বাচন যদি আপনার যে অর্থে বলছেন নির্বাচন হবে কিনা, যদি ওই পর্যন্ত যায়, সেক্ষেত্রে নির্বাচন আসলে হয়ে গেছে। তার কারণ আপনি দেখেন যে প্রবাসীদের ভোটের ক্ষেত্রে 70% ওই অলরেডি জামাতের এখানে চলে গেছে, রাইট? তারপর ব্যালট পাওয়া যাচ্ছে, চারিদিকে নকল ব্যালট পাওয়া যাচ্ছে, সিল পাওয়া যাচ্ছে, এবং ব্যালটে কোনো নাম্বার নাই। এবার ব্যালটে কোনো নাম্বার নাই, কতগুলি ব্যালট আসলো সেগুলি কোনো নাম্বার নাই ব্যালটের মধ্যে। তারপর আপনারই একটা দেখলাম, ওটা ভাইরাল হয়ে গেছে, আমি দেখলাম ইউটিউবে, যে সরকারের অফিস থেকে সরকারি অফিস থেকে নির্দেশ গেছে 70% ভোটে জামাতকে জিতাইতে হবে। সেটা দেখলাম, আমি দেখলাম যে এটা ঘুরতেছে অনলাইনে। তো কাজে এই নির্দেশগুলি যে সরকারি অত্যন্ত গোপন নথি, কিন্তু বের হইতে গেছে, বাইরে চলে আসছে। এই গোপন নথিতে যদি নির্দেশ দেওয়া হয় যে ভোট কেন্দ্রগুলিকে যে 75% জামাতের ক্যান্ডিডেটকে জিতাইতে হবে। আরেকটা দেখলাম, আরেকটা ভিডিও দেখলাম, সেখানে একজন বলতেছে, এটা গোপন ক্যামেরাতে ধরা পড়ছে, সেটা বলছে যে 64টি জেলার মধ্যে 58 জন ডিসি হচ্ছে এই মুহূর্তে জামাতের লোক সরাসরি, এবং তারা ওইটা নিয়ন্ত্রণ করবে। ফোন আলোচনা হচ্ছে, মানে লাইভ, তার যে লোকটা কথা বলতেছে তাকে দেখা যাচ্ছে কোনো গোপন ক্যামেরায়। সে বলতেছে যে 58 জন ডিসি তো জামাতেরই, আমাদেরই, চিন্তার তো কিছু নাই, যা বলা সব বলা হয়ে গেছে তাদেরকে। এই সমস্ত ঘটনাগুলো বলে যে নির্বাচন আসলে হয়ে গেছে। এখন এই বিষয়টা তো আমি যেমন জানি, আমার মতো এত দূরে থেকে, আমি মিডিয়া থেকে আমার এই পর্যন্ত যদি এই খবর আসে, যারা দেশে আছে, যারা বিএনপিতে আছে, বিএনপি ও সরকারের ভেতরে গভীরে পুলিশের সব জায়গায় তাদের সমর্থকরা আছে, তারাও এটা জানে। তাহলে আপনি কিভাবে আশা করেন, বা আমরা কিভাবে আশা করতে পারি যে আসলে নির্বাচনটা শেষ হবে, যদি বিএনপি জানে নির্বাচন আসলে হয়েই গেছে আন্ডার দ্য টেবল, দেন এই নির্বাচনকে বিএনপি মেনে নেবে কিনা? কাজেই তখন একটা প্রচন্ড সন্ত্রাস এবং রক্তক্ষয়ী একটা মানে অবস্থা হবে বাংলাদেশে। আমি ওইটা নিয়ে খুব শঙ্কিত। কাজে আমার মনে হয় না এটা কোনো সুস্থ নির্বাচন বা আদৌ কিছু হবে। অমিত দা, আপনার কাছে আসি। আপনার কাছে আমি একটা তথ্য দেই, সেটা হলো প্রবাস থেকে 1/3 মানুষও যারা রেজিস্টার্ড ভোটার হয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, তাদের 1/3ও কিন্তু ভোট দেয়নি, মানে 29% মাত্র ভোট দিয়েছে। আরেকটা তথ্য দেয়, সেটা হলো কারাগারে, বাংলাদেশের কারাগারে যে ভোটের সিস্টেমটা আছে, সে কারাগারে 93% মানুষ, কারাগারে বন্দী মানুষ ভোট দেয়নি। এটা কি মনে হয় যে আওয়ামী লীগ যে ভোট বর্জনের ডাক দিয়েছে, এখানে সেটার কোনো প্রভাব আছে?
না, এটা তো ওই আওয়ামী লীগের ভোট বর্জনের এটা একটা অংশ বলা যায়, কিন্তু পুরাপুরি ওইটার জন্য হয়েছে আমি এটার সাথে একমত হতে পারছি না। কারণ কিছু লোক, আমার দেখা মতে আমার আশেপাশে কিছু লোক ভোটার জন্য রেজিস্ট্রেশন করেছিল, তাদের ব্যালট এসেছে, কিন্তু এই বর্তমান সরকারের কার্যক্রম অথবা বিএনপি জামাতের যে কার্যক্রমগুলি দেখে ওরা কোনো না কোনোভাবে নিরুৎসাহিত হচ্ছে। ওরা কোনো না কোনো দলের সমর্থক ছিল, কিন্তু ওরাও কিন্তু ভোট দিতে যাচ্ছে না, মানে ভোটার ব্যালট পেপার গুলো আর পাঠায় নাই। তো আর যারা বন্দি অবস্থায় আছে সেটার ক্ষেত্রে আমি একমত যে আওয়ামী লীগের ভোট বর্জনেরই একটা অংশ এটা হবে। আর বাইরের দেশের যারা আছে, প্রবাসী যারা আছে, তারা ওই বর্জনের পাশাপাশি আওয়ামী লীগের ভোট বর্জনের যে ঘোষণা এটার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন ওরাও ধরে নিচ্ছে হয়তো নির্বাচন এটা কি হবে না হবে মোটামুটি বোঝা যাচ্ছে, এই জন্য তারা কিছুটা পিছিয়ে চলে আসছে আর কি, ভোট ওরা দিতে চাচ্ছে না, দেয় নাই আর কি। আপনার কাছে আসি, সেটা হলো যে আপনিও প্রবাসী বাংলাদেশিদের নেতা হিসেবেও বিভিন্ন সময় কাজ করছেন। আপনি বিভিন্ন প্রবাসীদের সাথে, আমাদের বাঙালি প্রবাসীদের সাথে আপনার অনেক সম্পর্ক আছে। আপনার কাছে কি মনে হয় প্রবাসী বাংলাদেশিরা কি এই সরকারের আহ্বানে ভোট দিচ্ছে, নাকি ভোট বর্জনের একটা ইঙ্গিত দিচ্ছে? এই যে পার্সেন্টেজ আপনি দিলেন, আমি যতটুকু দেখতেছি, আমি চারিদিকে যা শুনি, তাতে আসলে মানুষ ভোট বর্জনের পক্ষেই। মানুষ বুঝতে পারতেছে যে আসলে এই ভোট সো এইটা কোনো ভোট না, এটা কোনো ভোট না। এবং বাংলাদেশেও দেখেন, ধরেন এক সময় কথা উঠতেছিল, প্রচুর কথা উঠে এখনো উঠতেছে যে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সমস্ত আওয়ামী লীগকেও আনা হোক, আইনে নির্বাচনে দেওয়া হোক। এবং আওয়ামী লীগও এক সময় কথা বলছে, যে আমার ধারণা এটা স্ট্র্যাটেজিক কারণে বলছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ নিজে এই ভোটে অংশগ্রহণ করতে পারে না। তার কারণ একটা অবৈধ সরকারের আন্ডারে অধীনে দেওয়া নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে অংশগ্রহণ করে, তাহলে তো আওয়ামী লীগ যদি জিতেও তবুও সে অবৈধ কর্মকাণ্ডেরই একটা অংশ হয়ে যাবে। কাজে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না বেসিক্যালি। কাজেই আওয়ামী লীগ ফাইনালি আসছে যেখানে, সেটা নির্বাচন বর্জনের ডাক দিছে। এখন আমার মনে হয় যে এই নির্বাচনের বর্জনের ডাকে আওয়ামী লীগ সফল হবে এবং মানুষ ভোট দিতে যাবে না। প্রথমত বিশাল একটা অংশ আওয়ামী লীগের 40% যে ভোট, তারা যাবে না। দ্বিতীয়ত সন্ত্রাসের ভয়ে মানুষ যাবে না। যেহেতু আমি আপনাকে একটু ইন্টারভিউ, আমি প্রবাসী বাংলাদেশিদের মনোভাবটাকে, আপনি অনেকের সাথে মিশেন, অনেকের সম্পর্ক, অনেকের সাথে বন্ধুত্ব আছে, আত্মীয় স্বজন আছে, প্রবাসী বাংলাদেশের মনোভাবটা আমি আসলে জানতে চাচ্ছি। আমি একই সিনারিও এখানে, যদিও এইখানে যেহেতু এইখানে এটা গণতান্ত্রিক দেশ, এখানে কথা বলার অধিকার আছে সবার, আমরা কথা বলতে পারি। বাংলাদেশে যারা আছে তারা বলতে পারতেছিল বলে মনে হচ্ছে যে বা আওয়ামী লীগ অস্তিত্বহীন, বা স্বাধীনতা, আওয়ামী লীগ বলবো না, স্বাধীনতার পক্ষের শক্তি অস্তিত্বহীন, তারা মার খেয়ে যাচ্ছে। কিন্তু বিদেশে দেখেন, এখানে কিন্তু তা না। এখানে কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি অত্যন্ত সরব এবং সংখ্যায় তারা বেশি, এবং তাদের আওয়াজ অনেক উঁচু তাদের আওয়াজ। ঠিক এটাও তো একটা ক্ষুদ্র বাংলাদেশ। এই জন্য বাংলাদেশের কথা বললাম, যে একই রকম ভাবে বাংলাদেশের লোকগুলিও ঠিক এই চিন্তা নিয়েই বসে আছে আমাদের মতো, যে ভোটে যাবে না, এটা কোনো ভোট না, এবং ভোট বর্জন করবে। এবং এখানে আমি যাদের সাথে কথা বলি, এবং যারা এখানে জামাতের সমর্থক, তাদেরকে আমরা চিনি। এখানে একটু মুশকিল ব্যাপার, প্রায় প্রত্যেককে চিনি। তো কাজেই অনেক লোককে চিনি। আমি দেখতেছি এখানে একই বিষয়, যে এটা কোনো ভোট হচ্ছে না, সব জায়গায় ইউনিসেফ প্রচন্ড বাজে সমালোচনা হচ্ছে। এবং প্রবাসীরা তো ইউনিসকে, আমার মনে হয় তাকে পুরোপুরি বর্জন করছে একজন মানে বাটপার লোক হিসেবে। আমি সেই আমেজটাই পাচ্ছি সব জায়গায়। কেউ সেতার ভাই, অমিত দা, এখন আপনার কাছে একটু আসি। সেটা হলো, আচ্ছা, যদি ভোট হয়ে যায়, তাহলে এই সরকারের মেয়াদ কিন্তু আর মাত্র 1.5 দিন বা 2 দিন আছে, বা আরো 2-3 দিন থাকবে শপথ নেওয়া পর্যন্ত।
আপনি এই সরকারের এই মেয়াদটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কোনটা আপনার মনে হয় যে এই সরকারের কৃতিত্ব, কোনটা এই সরকারের ব্যর্থতা, বা কোনটা ইউনূস সাহেবের আ আ মানে সাফল্য, এগুলো কি একটু যদি দর্শকদেরকে জানান? আচ্ছা, আমি প্রেস সচিবের বক্তব্যটা দিয়ে শুরু করি। উনি বলছে যে বিগত সময়ে যা করছে উনার সরকার 90% সফল। তো উনি তো যা বলে তো বুঝাই যায় আরকি। যাই হোক, এই সরকারের অবশ্যই কিছু ভালো দিক রয়েছে। এই মবক্রেসিটাকে উনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এবং বেশ কিছু মবস্টারের উত্থান, আ কিছু ইউটিউবার অথবা অ্যাক্টিভিস্ট প্রবাসী থেকে এই সবগুলোকেই এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা উম এটা বলো হোম অফিস করার মাধ্যমে তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এটা একটা একটা দারুণ সাফল্য হিসাবেই পরবর্তীতে গণ্য হবে। আর ওই যে বিভিন্ন এটাকে জায়গায় আপনি সাফল্য বলছেন? নাকি আপনি এটা ছাড়া কি ব্যঙ্গ বলবো? করছেন? আমি তো এটা সাফল্য হিসেবে বলতে হবে। আমি তো আম এই পরীক্ষায় যে গরু রচনা আসলে তো আমাকে তো গরুই লিখতে হবে না? আপনার ওকে, সাফল্য, আমি ওকে। সাফল্যই বলছি। আর তাছাড়া আমার কাছে আর কিছু আসতেছে না। এই মব সন্ত্রাসকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এটা কি সাফল্য বলবেন না? আ আ তো কত আমরা মান পজিটিভলি নাই নিলাম। তো আমি সাফল্য বলতে গেলে কোনো কিছুই পাবো না। সেক্ষেত্রে আমি ওই যে আমাদের দেনা ২ লক্ষ থেকে ২৩ লক্ষ কোটিতে উপনীত হয়েছে। প্রতিটা ক্ষেত্রেই ব্যর্থতা। প্রতিটা ক্ষেত্রেই আমাদের বিনিয়োগ তো আসেই নাই। গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে। আ কত লক্ষ লোক বেকার হয়েছে। আর সফলতার কথা বলবো? বলতে গেলে তো ওই যে বিদেশের কাছে আমরা যাব না, বিদেশ আমাদের কাছে আসবে। তারই ধারাবাহিকতায় আমাদের পাসপোর্টের অবনমন হয়েছে। কোথাও আমাদের ভিসা দিতে যাচ্ছে না। নেপালের পোর্ট এন্ট্রি ভিসার ক্ষেত্রেও ঝামেলা করতেছে। তো আমি তো সাফল্যের কোনো ছিটেফোঁটাও দেখতে পাচ্ছি না। আর এভাবে যদি যায় তাহলে এই আগামী যে কয়েকদিন আছে অথবা কয়েক ঘন্টা যেটাই বলেন, আ এর মাঝখানে আর কিছু আসবে বলে আমার মনে হচ্ছে না। সুতরাং পুরোটাই অধ্যায়েই একটা কালো অধ্যায় হিসেবেই থেকে যাবে যে একজন নোবেল লরিয়েটের অধীনে আমাদের এই সময়টা ইতিহাস থেকে যত দ্রুত সম্ভব ভুলে থাকার চেষ্টা করবে লোকজন। এটাই আমাদের ধরে নিতে হবে। আমি কোনো সাফল্যই দেখতে পাচ্ছি না। ওরা শুধু মুখেই বড়, বড় কথা বলেছে। মুখে বলেছে এই উম এই এই করব, সেই করব সংস্কার। সংস্কার শব্দটাই এই সরকারের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে সরকার শব্দটাই একটা আ গালিতে পরিণত হয়েছে। সো আমি সাফল্য বলতে এইগুলোই। সাফল্য বলতে আমি মবক্রেসির উত্থান, এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, মিথ্যা বলায় এই শিক্ষিত উপদেষ্টা অপদেষ্টা যেটাই বলেন, ওদের যে বারবার একেক সময় একেক কথা বলা, অথবা এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার আমি এই কথা শুনি নাই, অথবা পেঁয়াজ নিয়ে কথা বলেন বলবো, এইগুলা পরবর্তী সময় একটা জাদুঘরে রাখার মতো বিষয় হবে। এটাই মনে হচ্ছে বর্তমান সময়ে এই সরকারের আমলে এই সাফল্যগুলো আমি দেখতে পাচ্ছি। ওনাদের কোনো ব্যর্থতা আমার চোখে পড়তেছে না। এইগুলাই সাফল্য অথবা সফলতা। এত দুঃখের মধ্যেও আপনি হাসালেন। ওকে, যাই হোক। সেদার ভাই, আপনার মূল্যায়নটা একটু প্লিজ। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমির দা যেটা বললেন যে সাফল্য সাফল্য কিরকম সাফল্য, ওই আমার কাছে ও সফল মনে হয় একদিক থেকে উনার মতোই। দেখেন এখন নেপাল ভুটানের মতো দেশগুলি বলে যে আমরা বাংলাদেশের মতো হতে দিতে পারি না আমার দেশকে। যারা অর্থনীতিতে বাংলাদেশের থেকে যোজন যোজন পিছনে ছিল, এই 18 মাসের মাথায় তারা এসে বলে, উদাহরণ দেয় যে আমরা ভুটানকে বাংলাদেশ হয়ে দিতে পারি না। এর চেয়ে আমাদের লজ্জার আর কি আছে বাংলাদেশকে এখন উদাহরণ হিসেবে। তো এই উদাহরণে দেওয়ার মতো পরিস্থিতিতে যে এই ইউনূস নিয়ে যেতে পারছে দেশকে, এটা একটা সাফল্যই তো ওনার অর্থে। ও হ্যাঁ, একটা হাদির জন্ম দিছে, হাদির মতো মানুষের জন্ম দিছে। তারপরে শিক্ষকদেরকে পেটানোর এই চলছে ক্রমাগত শিক্ষক পেটানোর যে কালচার, আমরা যেখানে কোনোদিন শিক্ষকদের সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম না, বসে কথা বলতে পারতাম না, দাঁড়ায় কথা বলতে হতো। মানে
আমাদের হেড টিচার বা টিচারের রুমে ঢুকতে হলে আমাদের বাইরে দাঁড়িয়ে দপ্তরের বইলা বহু রিকোয়েস্ট করে তারপরে মাথা নিচু করে হাত জোর করে সেখানে দাঁড়ায় থাকতে হতো। আর সেই শিক্ষকদের সেই মর্যাদা রেখে এরা নিয়ে আসছে এখন মবের পর্যায়ে এবং প্রতিটা মুহূর্তে পেটানো এবং যাচ্ছে তাই। তো কাজেই এবং আরেকটা বিষয় হলো যে এই যে বন্দর টন্দর যা আছে, আমি বাংলাদেশিরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, চালাইতে পারতেছে না, কাজে এটা বিদেশিদের দিয়ে দিতে হবে। তো ওনাদের ফ্যামিলিদের আমি বলি আমার দুঃখ লাগে, ইন কেস যদি ওনার বুড়া কথা না শুনে বিদেশিদের যদি দিয়ে দেয়, তাহলে পরে তো এটা মানে আরেক উদাহরণ তৈরি হবে। কারণ আমার বউ কথা শুনে না, কাজে বিদেশিদের দিয়ে দাও। তো বিষয়টা হলো ওইরকম আমার কাছে। তো কাজে সমস্ত কিছুই তো বিদেশিদের দিয়ে দিচ্ছে, যেখানে মানে এটা আমরা চিরকালই এটাকে এই এই ব্যবস্থাপনাগুলো করতে পারতাম, পারছি, পারি নাই তা না। কাজে ওনাদের সাফল্যতা তো আছেই, ধ্বংসের চরম সফলতা তারা দেখাচ্ছে। তাহলে কি আপনি বলতে চান আমরা আগেই ভালো ছিলাম? অবশ্যই ভালো ছিলাম আগে, অবশ্যই ভালো ছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে হলো যে হ্যাঁ, আওয়ামী লীগ গভর্নমেন্টের তো দোষ ত্রুটি ছিলই, এবং তাদের যে পাপের প্রায়শ্চিত্ত তো তারা করতেছে না। কিন্তু শুধু আওয়ামী লীগ মানেই বাংলাদেশ না। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ একমাত্র আওয়ামী লীগ করে নাই। তখন একটাই দল ছিল বলতো, যে কারণে ওটা হচ্ছে, কিন্তু ওটা একটা সামগ্রিক সবার সংগ্রাম ছিল, আমাদের সবার সংগ্রাম ছিল। আমি নিজে আমাকে স্বাধীনতার কথা বলতে আমাকে আওয়ামী লীগ হইতেই হবে না, এবং আপনি স্বাধীনতার কথা বললেই আপনাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে স্বাধীনতাটাকে আওয়ামী লীগকে দিয়ে দেয় ওরা। যে এটা হচ্ছে একটা ষড়যন্ত্র, যে স্বাধীনতা যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা এবং হৃদয়ের যুদ্ধ, প্রত্যেকটা পরিবারের, সেই শ্রমিক থেকে কৃষক থেকে শুরু করে ইউনিভার্সিটির প্রফেসর সবাই সে আন্দোলনে অংশগ্রহণ করছে। আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে সবাই ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু অংশগ্রহণ কিন্তু সবারই ছিল। যে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা আওয়ামী লীগ ওই নেতৃত্ব দেওয়া, স্বাধীনতার মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা সত্ত্বেও আমরা সমালোচনা করছি আওয়ামী লীগকে, সবসময় সমালোচনা করছি, এবং করবো, আগামীতেও করবো। যখন আসবে যে ভুল করবে তার সমালোচনা করবো। কাজেই এই ওরা যে স্বাধীনতা মানেই ওই আওয়ামী লীগকে দিয়ে দেওয়া, এবং এটা আমার কাছে তাই মনে হয়। অমিত দা, আপনার কি মনে হয় আমরা আগেই ভালো ছিলাম? আমরা তো আগেই ভালো ছিলাম, আর এই জিনিসটা উপলব্ধি করার জন্য আমাদের এই সময়টা দরকার ছিল। আমরা যে আগেই ভালো ছিলাম এটা বুঝতে হলে আমাদের এই সময়টা না আসলে হয়তো আমরা বুঝতাম না আগে কতটুকু ভালো ছিলাম। এবং এই জিনিসটা বাঙালির বাংলাদেশের অনুধাবন করা দরকার ছিল, যে আমরা কোন পর্যায়ে আছি, কোন পর্যায়ে যাচ্ছি। এবং এই সময়টা না আসলে হয়তো আমরা কোনো সময়ই আমাদের ভালো সময়টা জানতে পারতাম না, যে কোন সময়টা আমাদের ভালো ছিল। সুতরাং এই ক্ষেত্রে মানে অস্বীকার করার উপায় নেই, আসলে আমরা আগেই ভালো ছিলাম। এবং আমার কাছে যেটা মনে হয় যে আগেই ভালো ছিলাম, এবং এরা ভালো করার কথা বলে যে সম্ভাবনাটুকু ছিল আওয়ামী লীগকে বা স্বাধীনতার পক্ষের শক্তি সবাই একসাথে দেশকে ভালো করা, সে সম্ভাবনাটুকুকে এরা ধ্বংস করে দিচ্ছে। ভালো তো ছিলামই, এবং আরো ভালো হওয়ার সম্ভাবনা যেটা, সেটা কিন্তু সেটা মেরে ফেলছে এরা। দর্শক, আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে আছি। তো আমার দুজন আলোচক বিভিন্ন বিষয়ে মতামত দিলেন। আমরা এখন একদম শেষ দিকে আসি, যে এই অবস্থায় সামনে নির্বাচন হোক বা না হোক, নির্বাচন হলেও আপনারা একটা ব্যাখ্যা পেয়েছেন, নির্বাচন না হলে কি হতে পারে সেটাও ব্যাখ্যা পেয়েছেন। কিন্তু আমি শেষবারের মতো ইয়ার কাছে সেতার ভাইয়ের কাছে যেতে চাই, যে সেতার ভাই, আপনার কোনো আহ্বান আছে এই দেশের মানুষের কাছে বা প্রবাসী বাঙালিদের কাছে? আপনার কোনো আহ্বান আছে? আপনি এই পরিস্থিতিতে তারা কি করা উচিত বলে আপনার মনে? আমার কাছে সবার প্রতি, মানে সব প্রবাসী দেশি প্রবাসী যারা, সবার প্রতি আমার যেটা কথা সেটা হচ্ছে হলো, এই নির্বাচনটা আসলে হয়ে গেছে। যে মানে সবার সমস্ত ইনফরমেশন গুলো আমাদের কাছে যেভাবে আসছে, তাতে মনে হয় যে নির্ধারণ হয়ে গেছে যে কি হবে রেজাল্ট। কাজে এই নির্বাচনে যাওয়া একটা অর্থহীন,
পুরোপুরি অর্থহীন। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ নির্বাচনে যাইতো, কিন্তু নির্বাচন রেজাল্ট একই হইতো, সেক্ষেত্রে সমাজের বিশ্বের কাছে দেখতো যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল, স্বাধীনতার পক্ষের শক্তিরও এখানে অংশগ্রহণ ছিল, কিন্তু তারা হেরে গেছে। কাজে আপনারা যাই করেন না কেন, আমরা যাই করি না কেন, বা ভোটাররা যাই করুক না কেন, তারা হেরে গেছে, স্বাধীনতার পক্ষের শক্তি হেরে যাবে। কাজেই সবাই সর্বান্তকরণ এটিকে বর্জন করাই হচ্ছে সবচাইতে ভালো সঠিক সিদ্ধান্ত। এতে অ্যাটলিস্ট সবাই দেখবে যে এই বিশাল অংশগ্রহণ করে নাই, কাজেই ওরা জিতলেও ওদের জেতাটা অর্থহীন হবে। মানে যদি ওরা পারে, এই মানে যদি কোনোভাবে এই নির্বাচনের নামক প্রহসনটা শেষ করতে পারে তারা, যদিও মানে অবস্থা তো আপনারা দেখতেছেন জটিল থেকে জটিলতর হচ্ছে, এবং সন্ত্রাস এবং বাড়তেছে। যে কোনো সময় বিএনপি বলবে, কারণ বিএনপি যখন দেখবে যে জিততে পারবে না, তাদের কোনো সম্ভাবনা নাই, বিএনপি বর্জন করবে, সেটা আগের রাত্রেও হইতে পারে। কাজেই সমস্ত অসম্ভাবনার মধ্যে দিয়েও যদি ওরা যদি জিতে, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে সঠিক করণীয় হচ্ছে যে সবার স্টেট লকডাউনে যাওয়া উচিত, কোনোভাবে নির্বাচনের ধারে কাজে যাওয়া উচিত না। এটা নির্বাচন হয়েছে, কাউকে মারার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার অস্তিত্বকে অস্বীকার করা। অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর মানে আহ্বান জানিয়েছেন আমার কাছে। আমি আপনার সাথে এই ব্যাপারে একেবারে একমত, নির্বাচন বর্জন করা উচিত সবাই মিলে। অমিত দা, আমাদের একদম শেষ পর্যায়ে আছে, আপনার মতামতটা যদি একটু বলতেন। আমি একটা বাংলাদেশের গতকাল সোমবার পল্টনে একটা হোটেলে একটা জরিপের প্রতিষ্ঠান দেশের 63,115 জন ভোটারের উপর জরিপ চালিয়ে একটা ফলাফল প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি। তারা এটা এই যাবৎকালে যতগুলো জরিপ প্রকাশিত হয়েছে তার মাঝখানে এটা ব্যাপক সংখ্যক ভোটারদের মতামত নিয়ে তৈরি হয়েছে। আমরা অমিত দাকে মনে হারিয়ে ফেলেছি আমরা। অমিত দা একটু ঢুকেন। অমিত দা, আপনি কি আরেকবার ঢুকবেন প্লিজ? আপনার শেষ কথাটা আমরা পাইনি, আপনি যদি একটু পারেন আবার একটু ঢোকেন। জি অমিত দা, আমরা অমিত দাকে পেয়ে গেছি। অমিত দা, একটু যদি আপনার শেষ কথাগুলো যদি আবার আরেকবার বলেন আচ্ছা প্লিজ। না, আমি বলছিলাম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, ওই 63,115 জন ভোটারের উপর জরিপ চালিয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি একটা জরিপ চালিয়ে একটা ফলাফল ঘোষণা করেছে গতকাল, বাংলাদেশের গতকাল সোমবার, আমাদের আজকের সোমবার। এখানে খুব ভালো একটা তুলনামূলক চিত্র তারা ধরেছেন। সেখানে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 44.1% ভোট, অন্যদিকে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট পাবে 43.9%। জাস্ট 0.2% ডিফারেন্স এই ওদের জরিপের ফলাফলে দেখা যাচ্ছে। আমরা জানি যে জরিপ হচ্ছে মিথ্যা, ডাহা মিথ্যা, তারপর হচ্ছে পরিসংখ্যান বা জরিপ যেটাই বলি। কিন্তু এই যে ওদের এই যে জরিপগুলা বিভিন্ন অ্যাঙ্গেলে ওরা জাতির সামনে তুলে আনছে, দেশবাসীর সামনে তুলে আনছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওরা আসলে কোন দিকে যাচ্ছে। সো এই সব প্রেক্ষাপট, আশেপাশে যা দেখা যাচ্ছে সব মিলিয়ে সেতার ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে হবে এই ভোটকে বর্জন করাই আমাদের জন্য, দেশের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভালো হবে। কারণ এর মাধ্যমে দেশ জাতি কিছু পাবে বলে মনে হচ্ছে না। আমি তাই বলবো, ওই ভোটের গাড়িকে, ভোটের এই যে ট্রেনকে, গাড়িকে যেটা বলে, সেটাকে আমাদের না বলা উচিত। অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমার দুজন আলোচক তারা আপনাদেরকে আহ্বান জানিয়েছেন যেন আপনারা ভোট বর্জন করেন। আমার মনে হয় আপনি একটা কথা সেতার ভাইয়ের কথা থেকে আসছে, অমিতের, যে আমরা ভোট না দিলেও ভোট হয়ে গেছে, মানে ডিসিশন হয়ে আছে। সো আমরা ভোট না দিলেও যদি ভোট হয়ে থাকে তো থাক, সেটা হয়ে যায়, আমার দরকার কি? আমার পার্টিসিপেট করে তাকে লেজিটিমাইজ করা আমাদের উচিত হবে না। যে ওদের লেজিটিমেসি, যেটা সেতার ভাই বলছেন, যে তাকে অস্বীকার করা, তার অস্তিত্বকে অস্বীকার করাটাই হলো সবচেয়ে বড় পানিশমেন্ট। সো আপনি তাকে অস্বীকার করি, আমরা অস্বীকার করি এই ভোটকে, আমরা এই ভোটে যাব না, ভোট বর্জন করুন সবাই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ সবাইকে।